নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি কয়েকটা দিন আগে একটা প্রতিবেদনে বলেছিলাম ডিসেম্বর মাসটা রাজ্য রাজনীতির পক্ষে খুব তাৎপর্যপূর্ণ, রাজনৈতিক ভূমিকম্পও হতে পারে। তা আমি এমনি এমনি বলিনি, আমার কল্পনা থেকেও এই কথাগুলো বলিনি, মনের মাধুরী মিশিয়েও বলিনি। যা বলেছিলাম তার পিছনে যথেষ্ট যুক্তি ছিল। আমার কথাটাই মোটের উপর সমর্থন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24শে নভেম্বর তিনি ওই বনগাঁ গেছিলেন, চাঁদপাড়া গেছিলেন। তা সেখানে জনসভায় কি বললেন, যে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তখন সাংঘাতিক টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে খসড়া ভোটার তালিকা কবে নাগাদ প্রকাশিত হবে আপনারা জানেন? 9ই ডিসেম্বর। সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে তো শুনানি চলছে। সেখানে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, মাননীয় বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ বলেছে যে এসআইআর তো চলছে, ঠিক আছে, এর সাংবিধানিক বৈধতা নিয়ে শুনানি চলছে ও শুনানি হবে, কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ করার দিনক্ষণ আদালত মনে করলে পিছিয়ে দিতে পারে, প্রোভাইডেড পিছিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট যুক্তি আছে। কিন্তু আমরা এখন ধরে নিই যে 9ই ডিসেম্বর যা সিদ্ধান্ত আগে হয়েছিল, যা ঘোষণা আগে হয়েছিল কমিশনের পক্ষ থেকে, সেই সূচি বহাল থাকবে এবং 9ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এখন যেটা চলছে সেটা শুধু কলির সন্ধে, খেলা এখনো বাকি আছে। কারণ দেখুন, বিজেপির নেতারা নানা কথা বলেছেন। শুভেন্দু বলেছেন 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, কেউ কেউ আরো উৎসাহী বলছেন 1,20,00,000 বাদ যাবে। আমি এগুলোকে তাদের দাবি হিসাবেই দেখছি। এর পিছনে কতটা বাস্তব আছে সেটা এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এর মধ্যেও একজনের বক্তব্যকে আমি গুরুত্ব দেব। তিনি হচ্ছেন রাজ্যের প্রাক্তন নির্বাচন কমিশনের সিইও, যিনি 1998 এবং 99 লোকসভা নির্বাচনটা পরিচালনা করেছিলেন কমিশনের সিইও হিসাবে, সেই প্রাক্তন আমলা, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সদস্য জহর সরকার। তা জহর বাবু বলেছেন যে মিনিমাম 70 লক্ষ, আপার লিমিটটা অনেক হতে পারে, নাম বাদ যেতে চলেছে। এখনো পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে 40 লক্ষ মৃত ভোটার, মাল্টিপল এন্ট্রি আছে এরকম 20 লক্ষ। তা 60 লক্ষ তো এখানেই হয়ে গেল কমিশনের সূত্রকে যদি আমি মান্যতা দিই। এর মধ্যে ওই অনুপ্রবেশকারীটারই ওইসব বিষয়টা নেই, এগুলো বাদ। তা সত্ত্বেও কমিশনের সূত্র বলছে 60 লক্ষ, 40 লক্ষ মৃত আর 20 লক্ষ হচ্ছে মাল্টিপল এন্ট্রি। তাছাড়াও আপনার বিএলওরা বারবার বাড়ি গেছেন, খুঁজে পাওয়া যায়নি। অনেকে এসআইআর ফর্ম নিয়েছেন, ফিল আপ করেনি। তা যারা ফর্ম নিয়ে ফিল আপ করেননি তারা চাইছেন না তালিকায় নামটা রাখতে, তার কারণ তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে। এখন তারা যদি ফর্ম ফিল আপ করে এবং নোটিশ পায়, তাদের ডকুমেন্টেশন করতে হবে। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া 12টা নথির মধ্যে একটা নিয়ে যেতে হবে, অধিকাংশ হয়তো সেই নথি নেই, সেই জন্য তারা আর ওই ফর্ম ফিল আপের রাস্তাতেই যায়নি। তারা ভোটার তালিকায় নাম রাখতেও চান না, তারা ভারতের এই জনসমুদ্রে মিশে গিয়ে নিজেদের লুকিয়ে রাখতে চান। তাদের বক্তব্য, ভোট বা নাই দিলাম, ভোটার তালিকায় নাম নাই থাকলো, এখন তো ভারতের জনসমুদ্রে মিশে আছি, পরে কি হবে দেখা যাবে। এই সংখ্যাটাও কম নয়। দেখুন, কলকাতা শহরে 11টা বিধানসভা কেন্দ্র আছে। শাসক 11টা বিধানসভাতেই জিতেছিল। প্রায় 24 লক্ষ ভোট আছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে 1/4 ভোটারের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। তাহলে যদি 24 লক্ষ হয়, 6 লক্ষ বাদ যায়, পড়ে থাকে 18 লক্ষ। তাহলে 11টা বিধানসভা নির্বাচনের পাটিগণিত সবকটা রাজনৈতিক দলকে অন্যভাবে করতে হবে। বন্দর
50,000 নাম নাকি বাদ যেতে চলেছে। একই অবস্থা হচ্ছে এন্টালি কসবা, কমিশন সূত্রে জানা যাচ্ছে। মানিকতলা বিধানসভা কেন্দ্রেও ওই 2,08,000 ভোট আছে, শোনা যাচ্ছে 28 থেকে 30,000 নাম বাদ যাবে। দক্ষিণ 24 পরগনায় 31টা বিধানসভা কেন্দ্র আছে, সবকটা বিধানসভা কেন্দ্র তৃণমূল জিতেছিল 21-এ। শোনা যাচ্ছে 10 লক্ষ নাম বাদ যাবে। উত্তর 24 পরগনায় 31টা বিধানসভা কেন্দ্র, 23টা তৃণমূল জিতেছিল, 8টা বিজেপি জিতেছিল, সেখানেও 10-11 লক্ষ নাম বাদ যাবে। তাহলে দিদিমণি সঠিকভাবেই অনুধাবন করেছেন যে প্রচুর নাম বাদ যাবে। দিদিমণি সেদিনকে কি বললেন? 2024-এ যারা ভোট দিয়েছে তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় রাখতেই হবে, কিন্তু 2024-এ যারা ভোট দিয়েছেন, ধরুন যদি তর্কের খাতিরে মেনে নি 1 কোটি নাম বাদ গেল, তাহলে ওই 2024-এ যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে থেকে 1 কোটি নাম বাদ যাবে, মানে সেই তালিকা থেকে 1 কোটি নাম বাদ যাবে। সেটা শাসকের পক্ষে প্রচন্ড রকম উদ্বেগের কারণ। দেখুন, মতুয়া সম্প্রদায়ের মধ্যে একটা উদ্বেগ আছে। শ্রমিক ভট্টাচার্য জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন, অমিত মালভিয়া ছিলেন, বলেছেন মতুয়ারা শরণার্থী, ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়ে তারা এখানে এসেছেন, তাদের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, কমিশনকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আমার ধারণা কেন্দ্রীয় সরকার কিছু একটা ঘোষণা করবে যাতে নির্বাচন কমিশনও কেন্দ্রীয় সরকারের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে এই মতুয়া ভাই বোনদের নাম তালিকায় রাখবে। মতুয়া ভাই বোনদের একটা বড় অংশের নাম যদি তালিকা থেকে বাদ যায়, সেটা বিরোধী দলের ক্ষতি। আমার ধারণা সেটা হবে না। কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে কমিশন মতুয়া ভাই বোনদের নাম তালিকায় রাখবেন। আর সিএএ তে তারা আবেদন করলে তার তো একটা অ্যাকনলেজমেন্ট পাবেন, সেটাও কমিশনকে দিলে পরে কমিশন সেটাকেও মান্যতা দেবে, এই চর্চাটা রয়েছে। এখন যদি ধরুন 1 কোটি নাম বাদ যায়, তৃণমূলের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে, তো তৃণমূল কি এমনি ছেড়ে দেবে? আদপেই ছেড়ে দেবে না। কি কনসিকুয়েন্স হতে পারে? প্রচন্ড বিক্ষোভ, আন্দোলন, কমিশনের দপ্তর ঘেরাও, রাজ্য অচল করে দেবে শাসক। লিখে রাখুন। এবং তারা বলবে এসআইআর প্রক্রিয়াকে বাতিল করতে হবে। তখন কমিশনের সামনে কি পদক্ষেপ? কমিশন বলবে, দেখো আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমরা সাংবিধানিক দায়িত্ব পালন করছি, আমরা দায়িত্ব পালন করতে বাধাপ্রাপ্ত হচ্ছি, সরকার সহযোগিতা করছে না, আর একটি রাজনৈতিক দল যেভাবে আন্দোলন করছে, তো কমিশনের আধিকারিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তখন দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইতে পারেন, তারা চাইতেই পারে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পারে। 2, কমিশন বলল ঠিক আছে, এসআইআর এখন স্থগিত, কিন্তু এসআইআর সম্পূর্ণ না হলেও আবার ভোট হবে না। তাহলে 2026-এ 5ই মে এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। তাহলে মেয়াদ শেষ হলে ভোট না হলে অটোমেটিকই রাষ্ট্রপতি শাসন জারি হবে। তখন নতুন করে যতটা এসআইআর এর কাজ হয়েছে তারপর থেকে বাকি কাজটা সম্পূর্ণ করে নির্বাচন হবে। এই দুটো অপশন, এর বাইরে কিন্তু কিছু থাকতে পারে না। যদি ওই খসড়া তালিকায় যে ফিগারটা আমি কোট করলাম সেই সংখ্যক নাম বাদ যায়, তাহলে কিন্তু শাসক একেবারে রণংদেহী মূর্তিতে রাস্তায় নামবে, এবং যেটা হবে টোটাল ললেসনেস। এবং বিরোধী বিজেপিও তো বলছে নো এসআইআর নো ভোট, তারাও বলবে যে কোনো মূল্যে এসআইআর করে ভোটটা করতে হবে। তা কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাহলে কমিশন তখন সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্তটা রাজ্য সরকারের অনুকূলে বা শাসক দলের অনুকূলে কিছুতেই যাবে না। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী কি বলেছেন?
যে বিএলওদের থ্রেট করা হচ্ছে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। তিনি নাম করেননি কোন দল, পশ্চিমবঙ্গের কথা বলেছেন, আমরা সহজেই বুঝতে পারি কাদের কথা বলা হচ্ছে। 24শে নভেম্বর কমিশনের দপ্তরে যে তাণ্ডব হলো, যে বিএলও অধিকার সমিতির নামে মহিদুল ইসলাম প্রাথমিক শিক্ষকদের নেতা, ভাইপো ঘনিষ্ঠ তিনি ছিলেন, আরো অনেকে ছিলেন, কার্যত সিইও কে ঘেরাও করে রাখা হয়েছিল, বাইরে অবস্থান করছিলেন, পুলিশ ঠুটো জগন্নাথ ছিল। দিল্লির নির্বাচন সদন কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন, নিরাপত্তা বাড়াবার কথা বলেছেন, এমনকি সিইও, অ্যাডিশনাল সিইও, ডেপুটি সিইওর দপ্তর এবং বাসভবন তাদের যাতায়াত যাতে সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করতে বলেছেন। একই সঙ্গে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে দিল্লির নির্বাচন সদন থেকে 3 জন আধিকারিক, খুব সিনিয়র লেভেলের আধিকারিক, তারা কলকাতায় থাকবেন, আমাদের সিইওর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন, পুরো এসআইআর প্রক্রিয়াটা তারা কলকাতাতে থাকবেন। অর্থাৎ কমিশন কিন্তু আন্দাজ করেছে খসড়া তালিকা প্রকাশ হবার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং নির্বাচন কমিশনই শাসকের লক্ষ্যবস্তু হবে। তাই এসআইআর প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত করতে, নির্ভুল করতে যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশন নেবে বলে কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। না হলে 3 জন আধিকারিককে তারা কলকাতাতে ডেপুটেশনে পাঠাতেন না। যতক্ষণ না পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ততদিন এই 3 জন সিনিয়র আধিকারিক কলকাতায় থাকবেন। রাজ্যে কমিশনের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন এবং মনোজ আগরওয়াল যেভাবে কাজ করছেন তাকে সেই কাজে তারা সহায়তা করবেন। অর্থাৎ কমিশন আগে থেকেই আন্দাজ করছে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে পারে এবং দিদিমণি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, হালচাল মাঝ জায়গা বলেছেন। তার মানে এটা তার পরিকল্পনা প্রসূত, তার পরিকল্পনা আছে যে নাম বাদ গেলেই রাস্তায় তিনি নামিয়ে দেবেন সবাইকে। এবং এখানকার পুলিশ প্রশাসন বেশিরভাগটাই দলদাস, ঠুটো জগন্নাথ, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। কমিশনের উপর চাপ দেওয়ার কৌশল নেবে শাসক দল, কিন্তু আমার ধারণা এতে খুব একটা সুবিধা হবে না। এসব করলে তৃণমূল নিজের কবর নিজে করবে, রাষ্ট্রপতির শাসনই জারি হয়ে যাবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই হচ্ছে পরিস্থিতি। তাই বলেছিলাম না, ডিসেম্বর মাসটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি জানিয়েছেন কমিশনকে চিঠি লিখে যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে এখনো 3 মাস দেরি আছে। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা সভা হয়েছে বোধহয় দীঘাতে না কাঁথিতে, সেখানে পুলিশের আধিকারিকরা একেবারে দলদাসের মতো আচরণ করেছেন। তারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ৪র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। শুভেন্দু সেই ভিডিওটা সামনে রেখে কমিশনকে চিঠি লিখেছেন যে এই পুলিশদের যেন নির্বাচনের কাজে কোনোভাবেই যুক্ত করা না হয়, কারণ এরা দলদাস, এরা শাসককে মদত দিচ্ছে এবং না হলে পুলিশের আধিকারিকরা বলতে পারেন না তারা ৪র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। তাহলে এই পুলিশদের যদি নির্বাচনের কাজে লাগানো হয় তাহলে নিরপেক্ষতা বলে বিষয়টা কিছুই থাকবে না, নির্বাচন কার্যত প্রহসনে পরিণত হবে। বিহারে কি হয়েছে, 68% ফোর্স এসছে বাইরের রাজ্য থেকে, মানে পুলিশ, সশস্ত্র পুলিশ। বিহারে তো এনডিএ সরকার, তাও 68% ফোর্স এসছে বাইরের থেকে, 32% এসছে সেন্ট্রাল ফোর্স। তাহলে শুভেন্দুবাবু যে দাবিটা করেছেন যে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভিন রাজ্যের সশস্ত্র পুলিশকে আনতে হবে ভোটের ডিউটিতে,
এ রাজ্যের পুলিশকে ভোটের ডিউটিতে লাগালে নির্বাচনের নামে প্রহসন হবে। কারণ পুলিশের একটা অংশ তারা এতটাই দলদাস, তারা খুল্লা শাসকের হয়ে প্রচার করছে। তাহলে এরা যদি নির্বাচনের দায়িত্বে থাকেন, কোনো অবস্থাতেই নির্বাচন অবাধ, ভয়মুক্ত, ত্রুটিহীন হবে না। এবং এসআইআর এর যে ম্যামথ এক্সারসাইজ, যে এক্সারসাইজটার লক্ষ্য হচ্ছে ভোটার তালিকাকে ঝাড়াই বাছাই করে একটা নির্ভুল ভোটার তালিকা সামনে আনা, যে তালিকাকে সামনে রেখে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, সেই মূল উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে যদি দলদাস প্রশাসন নির্বাচনের কাজে নিয়োজিত থাকে। কমিশন নিশ্চয়ই কোনো সদর্থক পদক্ষেপ করবে, কি করবেন তারাই জানেন। কিন্তু শুভেন্দুবাবু যে প্রসঙ্গটা তুলেছেন এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু খেলাটা জমবে। এখন তো সবে কলির সন্ধে, যখন খসড়া তালিকা বেরোবে তখন তো দুধ কা দুধ পানি কা পানি সামনে চলে আসবে। কাদের দাবি সঠিক সেটা সামনে আসবে। কত নাম বাদ গেল, 70 লক্ষ মিনিমাম, আপার লিমিট 1 কোটি ছাড়াতে পারে, এটা কমিশন সূত্র থেকে এই খবর আমরা পাচ্ছি। তাহলে পরিস্থিতি খুব জটিল আকার ধারণ করবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। হতে পারে রাজনৈতিক ভূমিকম্প, হতে পারে। নির্বাচন কমিশনের এখন যা মনোভাব, তাতে বলা যেতে পারে যে তারা বদ্ধপরিকর সুষ্ঠুভাবে এসআইআরটাকে সম্পন্ন করার জন্য। স্টকহোমে অবস্থিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমাদের ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল রিফর্ম, আইডিয়া সংক্ষেপে প্রতিষ্ঠানটার নাম। যে জ্ঞানেশ কুমারের মুন্ডপাত করছে বিরোধী দলগুলো, রাহুল গান্ধী থেকে দিদিমণি, সেই জ্ঞানেশ কুমারকেই স্বীকৃতি দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা। আমাদের সুপ্রিম কোর্টে কি হয়েছে, যখন এসআইআর নিয়ে শুনানি হচ্ছে, বিহারে তো হয়ে গেল, ভোট হয়ে গেল, এতগুলো নাম বাদ গেল। প্রথমে 65 লক্ষ নাম বাদ গেছিল, 21 লক্ষ অ্যাডিশন হলো, 47 লক্ষ নাম বাদ গেছে। তা মাননীয় বিচারপতিরা জানতে চেয়েছেন, যারা এসআইআর এর বিরোধিতা করে সওয়াল করছেন, যে এতজনের নাম যে বাদ গেল, একজনও তো আদালতে এসে বা অন্যভাবে আপিল করলো না যে আমাদের নামটা যুক্ত করতে হবে, কেউ তো করলো না। আর নির্বাচন কমিশনকে কেউ যেন জড়ো ভরো রাবার স্ট্যাম্প না ভাবেন, যে তারা নথি পেল স্ট্যাম্প মেরে দিল। তারা পোস্ট অফিসের কাজ করছে না, কমিশনের উপর বিশ্বাস রাখার কথা বলছে বারবার সুপ্রিম কোর্ট। তারা এটা বলেছে, হ্যাঁ, খসড়া তালিকা প্রকাশের দিন তারা পরিবর্তন করতে পারে যদি সেই পরিবর্তন করার পিছনে কোনো যুক্তিসঙ্গত কারণ আছে বলে তাদের মনে হয়। দ্যাটস ফাইন, কোনো অসুবিধা নেই। যতটা ট্রান্সপারেন্ট ওয়েতে নির্বাচন কমিশন কাজ করছে সেই কাজটা তাদেরকে বজায় রাখতে হবে। বিহারে কিন্তু এই যে এত কথা এসআইআর নিয়ে, এই যে 65 লক্ষ ইনিশিয়ালি খসড়া তালিকা থেকে বাদ গেছিল, একজনও গিয়ে কিন্তু তালিকায় নাম তোলার ক্ষেত্রে দাবি জানায়নি। সেখানেই কোর্ট ধরেছেন যে আপনারা বলছেন বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ গেছে, তাহলে কজন আবার নাম তোলার জন্য আবেদন করেছেন? করেননি তো। ভোটও হয়ে গেল, টার্ন আউট বাড়লো, রক্তপাতহীন গণতন্ত্রের উৎসবে সামিল হলেন বিহারের মানুষ। তাহলে কমিশনকে অযথা সন্দেহ করে বাজার গরম করে লাভ কি? কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক দায়িত্ব তারা পালন করছে, এটা কোর্টও বলছে, সুপ্রিম কোর্টও বলছে। কিন্তু মানতে রাজি নন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ দিদিমণির ভোট ব্যাংক ধাক্কা খাবে। দিদিমণির ওই যারা দিদিমণির দলকে ভোট দেন, দ্বিজেন মুখোপাধ্যায়রা, শ্রমিক ভট্টাচার্যের প্রয়াত বাবা মা এসে ভোট দিয়ে যান, তারা তো আর ভোট দিতে পারবেন না, সেটা দিদিমণির চিন্তার বিষয়। আর রাহুল গান্ধী হারার অভ্যাস করে ফেলেছেন, এবং হারলে পরে যুক্তি সাজাতে তার দেরি হয় না। এসব না করে তিনি যদি দলকে চাঙ্গা করতেন, তাহলে হয়তো
আগামী 20 বছর বাদে কংগ্রেসের ভবিষ্যৎ কিছুটা হলেও উজ্জ্বল হতো। কিন্তু রাহুল গান্ধী পিটার প্যানই থাকবেন, কোনোদিন বড় হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, যেভাবে আপনারা আমার এই ভেঞ্চারকে সহায়তা করছেন। আপনাদের মোবাইলে যখন এই অনুষ্ঠান দেখবেন তখন সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই আপনারা আমার এই ভেঞ্চারের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন। আপনাদের প্রত্যেকটা সহায়তা আমি কৃতজ্ঞ চিত্রে গ্রহণ করছি। আশা করছি আগামী দিনেও আপনাদের এই সক্রিয় সহযোগিতা থেকে বঞ্চিত হব